গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ পঞ্চদশ পর্ব। বাতাস জোরে উঠেছিল, পরস্পরের কথা আর শোনা যাচ্ছিল না। চেঁচিয়ে চেঁচিয়ে গল্প করাটা হাস্যকর, সে চেষ্টা করল না। শীত করছিল, গায়ে আঁচল টেনে চুপ করে বসে বসে দেখতে লাগলো ঝোড়ো হাওয়ায় গঙ্গার দৃশ্য। কিন্তু ঝড়ের মুখে থাকবই বললেই কি আর সত্যি বসে থাকা যায়? কতক্ষণ পরে পারুল বলল, ঘরে চল। পারুলের ঘরের অনাড়ম্বর সাজসজ্জা চোখটা জুড়িয়ে দিল বকুলের। কত স্বল্প উপকরণে চলে যায় পারুলের। রাজেন্দ্রলাল স্ট্রিটের বাড়িটার কথা মনে পড়ল বকুলের। প্রয়োজনের অতিরিক্ত বস্তুর ভারে ভারাক্রান্ত সেই বাড়িখানা যেন কুশ্রিতার পরাকাষ্ঠা দেখাতে ঢিবি হয়ে বসে আছে। ওকে হালকা করতে পারবে এমন সাধ্য কারো নেই। অলকার ছিল সাধ্য, অলকা সে সাধ্যকে কাজে লাগিয়েছে। অলকা তার অংশের যত ডেও ঢাকনা শাশুড়ির ঘরে চালান করে দিয়ে নিজের অংশটুকু সাজিয়ে গুছিয়ে সুখে কালাতিপাত করছে। আর অলকার শাশুড়ি, তিনি এই পুরনো সংসারের যেখানে যা ছিল সব বুকে করে নিয়ে এসে নিজের ঘরের মধ্যে পুরে রেখেছেন। ছিঁড়ে ছাঁধিন সেসব আসবাবপত্র কেবলমাত্র বড়গিন্নির মূঢ়তার সাক্ষ্য বহন করছে। সে ঘরে যে কি আছে আর কি নেই। বকুল অবশ্য দৈবাতি বাড়ির সব ঘরে দালানে পা ফেলবার সময় পায়। তবু যেদিন পায় সেদিন বড় বৌদির ঘরে ঢুকলে ওর প্রাণ হাঁপায়। বকুল জানে না বাড়িতে যত দেশলাই বাক্স খালি হয় সেগুলো কোন মন্ত্রে বড় বৌদির ঘরে গিয়ে ঢোকে, আর বড় বৌদির কোন কর্মেই বা তারা লাগে। বকুল জানে না কোন কর্মে লাগে তার বাড়ির ইহজীবনের যত তার কেটে যাওয়া ইলেকট্রিক বাল্ব, সংসারের সকলের পচে ছিঁড়ে যাওয়া শাড়ির পাড়, যাবতীয় খালি হয়ে যাওয়া টিন, কৌটো, শিশি, বোতল। বৈধব্যের পর থেকে যেন বড় বৌদির এই জঞ্জাল জড়ো করার প্রবৃত্তিটা চতুর্গুণ বেড়েছে। একটা মাত্র বালিশেই তো চলে যায় তার, অথচ মাথার শিওরের চৌকিতে অন্তত ডজনখানেক বালিশ জড়ো করা আছে তার, ভালোই মন্দই ছোটই বড়ই। ওনার এই কুড়িয়ে বেড়ানো দেখে কেউ হাসলে খুব বিরক্ত হয়ে বলেন, রাখব না তো কি, সব ছড়িয়ে ছিটিয়ে ভাসিয়ে দিতে হবে? গেলে আমায় আর কেউ করে দিতে আসবে? একটা জিনিসের দরকার পড়লে তক্ষুনি কেউ যোগান দিতে আসবে? বড় বৌদির ছেলে মা সম্পর্কে উদাসীন বলেই কি এমন দুশ্চিন্তা ওর? কিন্তু পারুলের ছেলেরা, তারাই বা মা সম্পর্কে এত কি সচেতন? অথচ পারুল কোনোদিন তাদের কাছ থেকে কিছুর প্রত্যাশা করে না। পারুল যেন সব কিছুতেই স্বয়ংসম্পূর্ণ। মনে হয় দরকার নামক বস্তুটাকে পারুল জীবন থেকে নির্বাসন দিয়েছে। পারুলের ঘরখানা তাই রিক্ত, তাই সুন্দর। যেমন সুন্দর পারুলের নিরাভরণ হাত দুখানা। পারুলের ঘরে বাহুল্যের মধ্যে দেয়ালে একখানা বেশ বড় মাপের রবীন্দ্রনাথের ছবি, বাকি সমস্ত দেয়ালগুলোই শূন্য সাদা। পারুলের ঘরটা দেখে বকুলের অবাক লাগছে, ভালো লাগছে। হেসে বলল, তোর ঘর বাড়ি দেখে আমার হিংসে হচ্ছে শেষদি। আমার ঘর দেখে তোর হিংসে হচ্ছে? হচ্ছে। তাহলে কর হিংসে, তবে অতি বড় মুখ্যুরও এটা হতো না। মুখ্যুর হয়তো হতো না, কিন্তু নিজেকে তো মুখ্যু ভাবি না। পারুল বলল, কতদিন কারো খবর জানি না, বলতো শুনি। আমার অজ্ঞাতসারে এতদিন কি কি ঘটেছে সংসারে। বকুল হেসে উঠে উত্তর দেয়, ভালো লোককেই বলেছিস। আমার জ্ঞাতসারের পরিধি বড় অল্প শেষদি। আমি বাড়িতে থেকেও কিছুই জানি না। প্রসূন তো ফেরেনি। ওই একটা দুঃখের ইতিহাস। শুনতে পাই চিঠির সংখ্যা কমতে কমতে
ক্রমশই শুধু শূন্যের সংখ্যা। ছোটদার কথা ভাবলে বড় মন কেমন করে। কেমন ডাঁটশুটি ছিল, নিজের ছেলে মেয়ে থেকেও কত যন্ত্রণা। ও কথা থাক শেষদি, তোর কথা বল। আমার আমার আবার কথা কি রে? কথাকেই জীবন থেকে নির্বাসন দিয়ে বসে আছি। আজ সমাজ সংসারের দিকে তাকিয়ে দেখছি। দেখছিসটা কি? দেখছি ওর বজ্র আঁটুনি থেকে কেমন গেরো ফসকে পালিয়ে এসেছি। ভাগ্যিস সেই অকবি লোকটা তোর জন্য এমন একটা বাড়ি বানিয়ে রেখে গেছে, তাই না এত কবিত্ব তোর? পারুল অকপটে বলে, তা সত্যি। শুধু এইটির জন্যই এখন লোকটার প্রেমে পড়তে শুরু করছি। তারপর পারুল বলল, এবার তাহলে জিজ্ঞেস করি বকুলের কাহিনীর কি হলো? আমিও তো তাই ভাবি, কি হলো? বকুল বলল। তারপর আসতে বলল, আর লিখেই বা কি হবে, নির্মল তো পড়বে না। দুজনেই চুপ করে গেল। হয়তো অনেকদিন আগে হারিয়ে যাওয়া নির্মল নামের সেই ছেলেটার মুখ মনে করতে চেষ্টা করল। অনেকক্ষণ পরে পারুল বলল, নির্মলের বউ কোথায় আছে রে? ঠিক জানি না, বোধহয় ওর ছেলে যেখানে কাজ করে। বকুল কি কোনো কারণেই কোনোদিন কারোর সামনে নির্মলের নাম উচ্চারণ করেছে? কই, মনে পড়ছে না। আজই হঠাৎ বলে বসল, লিখেই বা কি হবে, নির্মল তো পড়বে না। এর স্বীকারোক্তি বকুলের নিজের কানেও কি অদ্ভুত লাগল না? বকুল নিজেই কি আশ্চর্য হয়ে গেল না? বকুল কি কখনো ভেবেছে লিখে কি হবে, নির্মল তো পড়বে না? ভাবেনি। ওই ভাবনাটুকু ভাববার জন্যে যে একান্ত গভীর নিভৃতিটুকুর প্রয়োজন, তা কোনোদিনই বকুলের জীবনে নেই। বকুল হাটের মানুষ, কারণ বকুল স্বেচ্ছায় হাটে নেমেছিল। তার থেকে কোনোদিন ছুটি মিলল না তার, তাই নিজেই সে কোনোদিন টের পায়নি। অনেক গভীরে আজও একদার সেই ছদ্মবেশহীন বকুল উদাসীন মনে বসে ভাবে, সে লিখে কি হবে, নির্মল তো পড়বে না। আজ এই নিতান্ত নির্জন পরিবেশ, এই গঙ্গার ধারের বারান্দার ঝোড়ো হাওয়া, আর আবাল্যের সঙ্গিনী শেষদির মুখোমুখি বসে থাকা, সকলে মিলে যেন সেই কুণ্ঠিত সংকুচিত লাজুক বকুলকে টেনে তুলে নিয়ে এলো তার অবচেতনের গভীর স্তর থেকে। হয়তো শুধু এইটুকু নয়, মস্ত একটা ধাক্কা দিয়ে গিয়েছে সেই মেয়েটার গড়গড়িয়ে চলে যাওয়া গাড়ির চাকাটা। ওই মেয়েটা বকুলকে ধিক্কার দিয়েছে, ধিক্কার দিয়েছে বকুলের কালকে। সেই কাল মাথা হেঁট করে বলতে বাধ্য হল, তোমাদের কাছে আমরা হেরে গেছি। আমরা জীবনের সব থেকে বড় করেছিলাম নিন্দের ভয়কে, তোমরা সেই জিনিসটাকে জয় করেছ। তোমরা বুঝেছ ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। তোমরা জেনে নিয়েছ নিজের জীবন নিজে আহরণ করে নিতে হয়, ওটা কেউ কাউকে হাতে করে তুলে দেয় না। সেই জীবনকে আহরণ করে নিতে তোমরা তোমাদের রথকে গড়গড়িয়ে চালিয়ে নিয়ে যেতে পারো কাঁটা বনের উপর দিয়ে। বকুলের ছদ্মবেশটা অনেক পেয়েছে, অনেক পাচ্ছে, হয়তো আরও অনেক পাবে। সেখানে কত ঔজ্জ্বল্য, কত সমারোহ। কিন্তু ছদ্মবেশ যখন খুলে রাখে বকুল, কি নিঃস্ব, কি দীন, কি দুঃখী। কিন্তু শুধুই কি একা বকুল? কজনের জীবন ভেতর বাহির সমান উজ্জ্বল। সনৎ কাকাকে তোর মনে পড়ে শেষদি? অনেকক্ষণ পরে বলল বকুল। পারুলের সঙ্গে সনৎ কাকার তেমন যোগাযোগ ছিল না। পারুল তো অনেক আগেই বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছিল। সনৎ কাকার এক বিশেষ বন্ধু একদা মহা সমারোহে একখানি পত্রিকা খুলে বসেছিলেন। সেই পত্রিকার সূত্রেই বকুল পেয়েছিল একটি বিশাল বটছায়া। বকুল কি তার আগে কোনোদিন জেনেছিল জগতে ছায়া আছে? বকুল জানত জগতে শুধু প্রখর রৌদ্র থাকে। বকুল কি জানত
তার জগতে আলো আছে, আকাশ আছে। ওসব জানবার অধিকার মুক্তকেশীর মাতৃভক্ত পুত্র প্রবোধচন্দ্রের সংসারভুক্তদের ছিল না। সনত নামের সেই মানুষটি প্রবোধচন্দ্রের অচলায়তনের গণ্ডি ভেঙে বকুলকে আকাশের নিচে নিয়ে গিয়েছিলেন অন্য এক জগতে। সনত কাকার সাহায্য না পেলে হয়তো বকুলের জীবনের ইতিহাস অন্য হতো। পারুল জানে, তবু হয়তো সবটা জানে না। তাই পারুল বলল, ওমা, মনে থাকবে না কেন? বাবার সেই কিরকম ভাই না, অন্য জাতের মেয়ে বিয়ে করে জাতছালা হয়েছিলেন। ওর সেই বন্ধুর কাগজেই তো তোর প্রথম লেখা বেরোয়। বাবা ওকে দু চক্ষে দেখতে পারতেন না, তাই না রে? হ্যাঁ, সংসারে যারা একটু উদারতা নিয়ে আসে কেউ তাদের দেখতে পারে না। পারুল একটু হাসল। আজ এই একটা পুরনো মানুষ দেখে তোর বুঝি যত পুরনো মানুষদের মনে পড়েছে? বকুল ঠিক ওই কথাটার উত্তর না দিয়ে আসতে বলল, মারা গেছেন সনত কাকা। মারা গেছেন? পারুল হঠাৎ ফট করে একটা বেখাপ্পা কথা বলে বসল। বলল, ওমা, এতদিন বেঁচে ছিলেন নাকি? তারপর বোধ করি বকুলের মুখটা দেখতে পেয়ে বলল, কারোর কোনো খবর তো জানতেও পারি না, রাখিও না। অনেক দিনের মানুষ তো, তাই ভাবছিলাম। বকুল শান্ত গলায় বলল, হ্যাঁ, অনেক অনেক দিনের মানুষ। ছিলেন কোথায়? কলকাতাতেই, নিরুদার কাছেই থাকতে হয়েছে শেষ জীবনে। দিল্লিতে থাকতেন, নিরুদা রিটায়ার করে কলকাতায় এলে কলকাতাতেই চলে এসেছিলেন। দেখা করতে গেলে বলেছিলেন, নিরুর সংসারের মালপত্তরগুলোর মধ্যে আমিও তো একটা, আমায় নিয়ে আসা ছাড়া আর গতি কি ওদের? পারুল একটু চুপ করে থেকে বলে, নিরুদা ভাইপো বলেই যে সনত কাকাকে ওর সংসারের মালপত্রের সামিল হয়ে যেতে হয়েছিল তা ভাবিস না বকুল। নিরুদা ওর নিজের ছেলে হলেও তফাৎ কিছু হতো না। খুব অবহেলার মধ্যে থাকতে হয়েছে বোধহয়, না রে? বকুল প্রায় হেসে উঠেই বলে, মোটেই নয়। আদর যত্নের বহর দেখবার মতো। নিরুদার বউ কোলের বাচ্চা ছেলের মতো শাসন করে দুধ খাইয়েছে, ওষুধ খাইয়েছে। নিরুদা শহরের সেরা ডাক্তারদের এনে জড়ো করেছে। অনেক টাকা ছিল বুঝি সনত কাকার? মুচকি হেসে বলল পারুল। না, তুই দেখছি আগের মতোই কুটিল আছিস। বকুল এবার গলা খুলে হেসে ওঠে। গঙ্গার এই পবিত্র হাওয়া তোর কোনো পরিমার্জনা করতে পারেনি। ঠিক আগের মতোই কার্যের পেছনের কারণটা চট করে আবিষ্কার করে ফেলতে পারিস। তারপর আবার গম্ভীর হয়ে যায়। পারুলের মুখের সকৌতুক রেখার দিকে তাকিয়ে বলে, ছিল বোধহয় অনেক টাকা। মাঝে মাঝে গিয়েছি তো কখনো কখনো। একদিন বলেছিলেন, বরাবর ভাবতুম সারা জীবন ব্যয়ের থেকে আয়টা বেশি হয়ে যাওয়ায় যে ভারটা জমে বসে আছে, মরার আগে সেটা কোনো মিশনে টিশনে গিয়ে দিয়ে যাব। কিন্তু এখন দেখছি সেটা রীতিমতো পাপ কর্ম হবে। অতএব বরাবরের ইচ্ছেটা বাতিল করছি। তোর কি মনে হয় এটা ঠিক হলো না? বললাম, আপনাকে আমি ঠিক ভুল বোঝাবো? সনত কাকা বললেন, তা বললে কি হয়? শিশুদের তো বড়দের বুদ্ধি নেওয়া উচিত, আর আমার এখন দ্বিতীয় শৈশব চলছে। বলেছিলাম, অবশ্য হেসেই বলেছিলাম, বোধহয় এটাই ঠিক, কারো আশাভঙ্গের অভিশাপ লাগবে না। কিন্তু ভারী দুঃখ হয়েছিল সেদিন। অনেক সমারোহের আড়ালে যখন হঠাৎ ভেতরের নিতান্ত দৈন্যটা ধরা পড়ে যায়, দেখতে কি করুণ লাগে। শুধু অনেক টাকা থাকলেও কিছু হয় না রে শেষদি। গদি বজায় রাখতে অনেক খাটতে হয়। ওদের দুজনের ছলনায় গড়া ওই উচ্চ আসনটি বজায় রাখতে কম খাটতে হয়েছে বুড়ো মানুষটাকে। ও বাড়িতে গিয়ে বসলেই কি মনে হতো জানিস? যেন স্টেজে একটা নাটক অভিনয় হচ্ছে। সনত কাকাও তার মধ্যে একটা ভূমিকা অভিনেতা। পারুল বলে,
তোর এখন এইসব নাটক ফাটক দেখে আশ্চর্য লাগে? এটাই ভীষণ আশ্চর্য রে। মোহন শোভন মাঝে মাঝে দু এক বেলার জন্য বউ ছেলে নিয়ে বেড়াতে আসে। দেখলে তোর নিশ্চয়ই খুব ভালো লাগতো। অভিনয়ের উৎকর্ষ তো একটা দেখবার মতো বস্তু। তাহলে আর বলার কি আছে, বকুল বলে। এইরকমই হয় তাহলে। ব্যতিক্রমও হয় বই কি, না হলে ইহ সংসার চলছে কিসের মোহে? তবে তোর নিজের জীবনেই কি তুই দর্শকের ভূমিকায় থাকতে পেরেছিস? জানি না ঠিক। পরলোকগত প্রবোধচন্দ্রের সংসার মঞ্চের মধ্যে তোকে যারা দেখছে, দেখার চোখ থাকলে তারাও হয়তো তাই বলবে। বকুল নিঃশ্বাস ফেলে বলে, হয়তো তা নয়, আবার হয়তো তাই। কজন আর তোর মতো মঞ্চ থেকে সরে পড়ে দর্শকের চেয়ারে বসে থাকতে জানে বল? বলেছিস হয়তো ভুল নয়, পারুল মৃদু হেসে বলে। ওই চেয়ারের টিকিটটা কাটতে তো দাম দিতে হয় বিস্তর। বলতে গেলে সর্বশান্ত হয়েই কিনতে হয়। বকুল একটু চুপ করে থেকে বলে, তোর আর আমার মনের গড়ন চিরদিনই আলাদা। আমার হচ্ছে সব কিছুর সঙ্গেই আপোষ, আর তোর কোনোদিন কোনো অপছন্দের সঙ্গেই আপোষ নেই। বহুদিন পরে কম বয়সের মতো প্রায় রাত কাবার করে গল্প করল বকুল আর পারুল। যখন ছোট ছিল, যখন মনের কোনো বক্তব্য তৈরি হয়নি, তখনও ওরা দুই বোন এমনই গল্প করেছে অনেক রাত অবধি, বাবার ঘুম ভাঙার ভয়ে ফিসফিস করে। মা বাবার পাশের ঘরেই তো ছিল ওদের দুই বোনের আস্তানা। সরু ফালি মতো সেই ঘরটায় এখন সংসারের যত আলতু ফালতু জঞ্জাল থাকে। বকুল কোনো কোনো দিন ওদিকের ঘরে যেতে গেলে দেখতে পায় ঘরটাকে এখন আর চেনা যায় না। অবশ্য তখনও যে একেবারেই শুধু তাদের দুই বোনের ঘর ছিল তা নয়। সে ঘরে দেয়াল ঘেঁষে ট্রাঙ্কের সারি বসানো থাকত জালের আলমারি, জলের কুঁজো। বকুল পারুলের জন্যে খাট চৌকিও ছিল না। রাত্রে মাটিতে বিছানা বিছিয়ে শুতো দুজনে। তবু ঘরটাকে ঘর বলে চেনা যেত, এখন আর যায় না। যখন চেনা যেত তখন দুটি তরুণী মেয়ের অপ্রয়োজনীয় অবান্তর অর্থহীন কথায় যেন মুখর হয়ে উঠত। রাত্রি না হলে তো পারুলের কবিতার খাতা উদ্ঘাটিত হতো না। বকুলের খাতা তখনও মানুষ লোকে। তারপর যখন বিয়ে হয়ে যাওয়া পারুল মাঝে মাঝে এসেছে, রাত ভোর করে গল্প করেছে, বকুলের খাতা তখন আস্তে আস্তে আলোর মুখ দেখছে। আর পারুলের খাতা আলোর মুখ দেখবার কল্পনা ত্যাগ করে আস্তে আস্তে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। সন্দেহবাতিক অথচ একেবারে পত্নীগত প্রাণ স্বামী অমলবাবুর পুঞ্জীভূত আক্রোশ যে ওই খাতাটার উপরই, সেটা বুঝে ফেলে ঔদাসীন্যের হাসি হেসে খাতাটা বাক্সের নিচে পুরে ফেলেছে পারুল। বকুল বলতো, ইস, এখানেও নিয়ে আসিসনি, আমি তো দেখতাম। পারুল বলতো, ধুর, আর লিখি না, কি হবে কতগুলো বাজে কথা লিখে। ওটা পারুলের বিনয়। লেখাটা ছাড়তে পারেনি সে, শুধু তাকে একেবারে গভীর অন্তরালের বস্তু করে রেখেছিল। এখনো কি লেখে না মাঝে মাঝে? বকুল বলল, লক্ষ্মীটি শেষদি, বার কর না, দেখি এই অনির্বচনীয় নিরালায় কি লিখেছিস তুই এতদিন ধরে। পারুল হাসল, উঠল, কিন্তু আলো জ্বালাতে গিয়ে দেখল কোন ফাঁকে ফিউজড হয়ে বসে আছে। দেখলি তো, ছেলে মানুষের মতো হেসে উঠল পারুল। আমার জীবনের এবং কবিতার এটা হচ্ছে প্রতীক, আলো ফিউজড। বকুল হাসল না, একটু চুপ করে থেকে বলল, ভোরের গাড়িতে যাবার কথা, তোর তো অনেক আগে উঠে গুছিয়ে টুছিয়ে নেওয়ার দরকার ছিল। অন্ধকার হয়ে থাকল। পারুলের গলার সেই হাসির আমেজটা মুছে গেলে পারুল বলল, না রে, আমি আর যাচ্ছি না। যাচ্ছিস না? না, ভেবে দেখছি আমার এই যাওয়াটার কোনো মানে হবে না।
তোর পায়ে পায়ে ঘুরে শুধু বাধাই সৃষ্টি করব। তাছাড়া একটু ক্ষুব্ধ হাসি হেসে বলল, সেটা অবশ্য আমার ইচ্ছের ফসল। তবু ভাবছি, যদি মেয়েটা কোনো ঘটনার চাপে আবার ফিরে আসে আজকালের মধ্যে। কথাটা অযৌক্তিক নয়। বকুল বলল, তবে ঘুমো, আমি যাবার সময় ডেকে তুলে বলে যাব। পারুল বলল, তার থেকে তুই ঘুমো, আমি তোকে ডেকে তুলে দেব। হেসে ফেলল আবার দুজনেই, জানে ঘুম কারুরই হবে না। বকুল যখন বাড়ির সামনে গাড়ি থেকে নামল, তখন আকস্মিকভাবেই ছোড়দার সঙ্গে দেখা হয়ে গেল। দরজার কাছে দাঁড়িয়েছিল ঢলঢলে একটা গেঞ্জি আর আধময়লা একটা ধুতি পরে। গেঞ্জির গলার ফাঁক দিয়ে পৈতের একটুখানি দেখা যাচ্ছে। ছোড়দাকে দেখে বাড়ির বামুন ঠাকুর মনে হচ্ছে। বকুলেরা আবার ছোড়দাকে দেখে মন কেমন করল। ছেলেবেলায় সব ভাইদের মধ্যে ছোড়দাই সবচেয়ে শৌখিন ছিল। বলতে যাচ্ছিল, কি ছোড়দা এখানে দাঁড়িয়ে যে? তার আগেই ছোড়দা বলে উঠল, কি তুই আজই ফিরে এলি যে? বকুল দেখতে পেল ছোড়দা গাড়ির মধ্যে অনুসন্ধানী দৃষ্টি নিক্ষেপ করল। হয়তো বকুলের চোখের ভ্রম, হয়তো বকুলের মনের কল্পনা। তবু বকুলের মনে হল সেই সন্ধানী দৃষ্টির অন্তরালে একটি প্রত্যাশার প্রদীপ জ্বলে উঠেছিল, সেটা নিভে গেল। বকুল মিটার দেখিয়ে ভাড়া চুকিয়ে দিয়ে ফিরে তাকিয়ে বলল, চলেই এলাম। তারপরে আর প্রশ্ন করবে না ছোড়দা, জানা কথা। হয়তো অন্যদিন হলে বকুল আর কথা বলতো না। আজ কি জানি কেন নিজে থেকে বলল, মেয়েটার সঙ্গে দেখা হলো না। অসতর্কেই বোধহয় ছোড়দার মুখ থেকে প্রায় আর্তনাদের মতো বেরিয়ে এলো, দেখা হলো না? না, কালই সকালে চলে গেছে। ছোড়দা একটু চুপ করে থেকে বলল, গেলেন কোথায়? শেষদি তো বলল কলকাতাতেই ফিরে এসেছে, একটু গোলমেলে ব্যাপার আছে বলল, কারণ ভাবল বলাই উচিত। ছোড়দা ধিক্কারের গলায় বলে উঠল, ভালো, এই যুগের ছেলেমেয়েরা তো গোলমাল বাঁধানোই বাহাদুরি বলে মনে করে। নির্মলের ছেলের অতটুকু ছেলেটা যা করেছে। আচ্ছা শুনো পরে, এখন বাড়ির মধ্যে যাও। নির্মলের ছেলের অতটুকু ছেলেটা যা করেছে, এটা আবার কোন ভাষা? বকুল ওই শব্দ কটার অর্থ আবিষ্কার করতে পারে না। অবাক হয়ে ছোড়দার মুখের দিকে নয়, নির্মলদের বাড়িটার দিকে তাকায়, যেন বাড়িটার ওই জীর্ণ দেয়ালটার গায়ে অর্থটা লেখা আছে। ওই বাড়িটা থেকে নির্মল নামের অস্তিত্বটা কতদিন আগে যেন মুছে গিয়েছিল। ওর দিকে তাকিয়ে দেখার কথা আর মনে পড়েনি এতদিন। বদলির চাকরি করত নির্মল, ছুটতে ছুটতে বাড়ি আসত, সে ঘটনা কবেকার। বকুল তার সব খবর জানত বৌদিদের কলকাকলির মধ্যে থেকে। কানে এসেছে মা বাপ মারা যাওয়ার পর নির্মল আর কলকাতায় আসে না, ছুটি হলে বরং অন্য দেশে যায়। নির্মলদের ঘরগুলো চাবি বন্ধই পড়ে থাকে। আর বাকি সারা বাড়িটা, সেটা নাকি নির্মলের প্রবল প্রতাপ জেঠিমার দখলে ছিল। সেটার দখলদার এখন জেঠিমার দুই ভাইপো। জেঠিমা যখন নিঃসন্তান, তখন তার ভাইপোরা তার উত্তরাধিকারী হবে, এটাই স্বাভাবিক। শেষ বয়সে তাকে দেখবার জন্য তো লোক চাই। সেই নিঃসন্তানা ভদ্রমহিলা শ্বশুরকুলে যাদের জন্য জীবনপাত করলেন, যা দেওর, দেওরপো, দেওরঝি, তারা কি তাকে দেখল? যা দেওর দিব্যি তার আগে মরে কর্তব্যে এড়িয়ে গেল। আর দেওরপো বউ বাসায় গিয়ে মজায় কাটাতে লাগল। তিনি তবে পিতৃকুলের স্মরণ নেবেন না তো কি করবেন? দেওরপোরই না হয় চাকরি, কি করবে, পরের দাসত্ব। কিন্তু বউ থাকতে পারত না ছেলেদের নিয়ে কলকাতায়? কলকাতায় ছেলেদের পড়াবার মতো স্কুল নেই, তাই নানা স্থানী বাপ শেষ অবধি ছেলেদের বোর্ডিংয়ে হোস্টেলে রেখে মানুষ করছে। তা তো নয় কর্তাগিন্নি কেউ কাউকে ছেড়ে থাকতে পারবেন না। তা জগৎ সংসারের সবাই যখন আপন স্বার্থটি দেখছে, জেঠিমাই বা কেন না দেখবেন? দেখেছেন তিনি,
ভাইপোদের আনিয়ে নিয়ে প্রতিষ্ঠিত করেছেন। এসব খবর ছিটকে ছিটকে কানে এসেছে বকুলের। এর সঙ্গে এও কানে এসেছে, একেই বলে রাজা বিনে রাজ্য নষ্ট। কি বাড়ি, কি হলো! কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে ওই জেঠির ভাইপো দুটো বাড়িটাকে যেন নরককুণ্ডু করল গো। করবে না কেন? নিজেদের পিতৃপুরুষের ভিটে তো নয় যে মনে একটা আসবে। তাই সারা বাড়িটার খোপে খোপে ভাড়াটে বসিয়েছে। এখানে টিনের ঘের, ওখানে ক্যাম্বিসের পর্দার আড়াল, সেখানে নিরাবরণ ইটের দেওয়াল তোলা আবরণ, এমনকি গেটের ধারের চাকুরের ঘরটাতে পর্যন্ত পানের দোকানদার বসিয়েছে। অতএব নরককুণ্ড বলাটা আতিশয্য নয়। তবে কে তাকাতে যায় নরককুণ্ডুর দিকে? বকুলদের 3 তলার সিঁড়ির থেকে নামতে মাঝামাঝি চাতালটা থেকে যে ছোট্ট বারান্দাটুকু যেন আকস্মিকভাবে বেরিয়ে পড়েছে, সেখান থেকেও শুধু ওদের বাড়ির সেই কোণের দিকটা দেখা যায়, যেদিকটা চাবি বন্ধ পড়ে থাকে। তারপর তো হঠাৎ একদিন খবর এলো ওই অংশের মালিক ছুটি পেয়ে অন্যত্র চলে গেছে। আর কোনোদিন এসে ওই তালার চাবি খুলবে এমন আশা নেই। নির্মলের বউ হয়তো কদাচ কখনো এসেছে, তারপর ছেলের কাছে কোথায় যেন থেকেছে। সেই ছেলে যে এত বড় হয়ে গেছে, যার ছেলে একটা গোলমাল বাঁধাতে পারে, এটা বুঝতে সময় লাগলো বকুলের। তারপর আস্তে আস্তে মনে পড়ল, অসম্ভব হতে যাবে কেন? দিন, মাস, বছর গড়িয়ে চলেছে নির্ভুল নিয়মে। আমরা যদি কাউকে ভুলে যাই, ভুলে থাকি, সে কি বাড়তে ভুলে যাবে? কিন্তু সেই অতটুকুটা কতটুকু? কোথায় বসে সে বাঁধালো গোলমাল? ওই জরাজীর্ণ দেয়ালটার ওধারের চাবিবন্ধ ঘরগুলোর চাবি খোলা হয়েছে নাকি? রাস্তা থেকে শুধু সামনের ওই পানের দোকানটা আর দোতলার বারান্দার রেলিংয়ের জানালার কার্নিশে ভাড়াটেদের ঝুলন্ত জামা কাপড়, গামছা, লুঙ্গি, বিছানা, শতরঞ্জি ব্যতীত আর কিছু দেখতে পাওয়া যায় না। তবু বোকাটে চোখে ওই বাড়িটার দিকেই তাকালো বকুল, যেন ছোড়দার বলা ওই শব্দগুলোর পাঠোদ্ধার হবে ওখানের দেয়ালে দেয়ালে। ছোড়দা যে বকুলকে বাড়ির ভেতর যেতে বলল, সে কথা ভুলে গিয়ে বকুল আসতে বলল, কত বড় ছেলে? আরে কত বড় আর হবে, বছর 12-13। নিজেরও তেমন 7 সকালে বিয়ে হয়েছিল, ছেলেরও তো তাই দিয়েছিল। ভালোই করেছিল, জীবনের কাজ কর্তব্য চুকিয়ে গেছে। আমারই কিছু হলো না, যাক শুনো পরে। ছোড়দার কথায় যেন একটা ক্ষুব্ধ আক্ষেপের সুর, যেন নির্মল নামের সেই চালাক চতুর লোকটা বকুলের ছোড়দার থেকে জিতে গেছে। বকুলের চিন্তার মধ্যে এখন আর ওই বয়সের অঙ্কটা ঢুকল না। ওর শুধু মনে হল, জীবনের কাজ কর্তব্য বলতে কি ছেলে মেয়েদের বিয়ে দিয়ে ফেলা? ছোড়দা সেটা পেরে ওঠেনি বলে ছোড়দা ক্ষুব্ধ। ছোড়দা আবারও নির্দেশ দিল, শুনো পরে। কি সেই গোলমলে ব্যাপারটা, যা অতটুকু ছেলের দ্বারা সংঘটিত হতে পারে? রাস্তায় দাঁড়িয়ে আর প্রশ্ন করা চলে না। তবু বকুল আর একটা কথা বলল, তুমি এ সময় এভাবে রাস্তায় দাঁড়িয়ে? ছোড়দা যেন আত্মধিক্কারের গলায় বলেন, আমাদের আবার এভাবে সেভাবে। দাঁড়িয়ে আছি বাড়ির মধ্যে ছটফটানি ধরল বলে। তোমার? থেমে গেল বকুল। বকুলের হঠাৎ মনে পড়ল, শিগগিরের মধ্যে রিটায়ার করার কথা ছিল ছোড়দার, বোধহয় সেই ঘটনাটাই ঘটেছে। তাই তোমার অফিসের বেলা হয়ে যাচ্ছে না? বলতে গিয়ে থেমে গেল। ভেতরে ঢুকতেই আরেক পরম লজ্জার মুখোমুখি দাঁড়াতে হলো বকুলকে। বকুল সত্যি এটা ভাবেনি। ওকে ঢুকতে দেখেই ছোট বৌদি বলে উঠল, পেয়ারের ভাইজিকে নিজের 3 তলায় নিয়ে তোলোগে বাবা, তোমার দাদা দেখলে পরে আগুন হয়ে উঠবে। একেই তো নানা কাণ্ডই ক্ষিপ্ত হয়ে আছে। তার মানে এরা ধরেই রেখেছিল বকুল খবর পেয়ে শম্পাকে আনতে ছুটল, এবং এও ধরে রেখেছিল আমরা যতই বারণ করি ও যা করতে যাচ্ছে ঠিকই তা করবে। ছোড়দার উপর মায়া হয়েছিল, কিন্তু এখন যেন আর সেই বস্তুটা তেমন এলো না। বকুল নিজস্ব স্থিরতার খোলসে ঢুকে পড়ে বলল, গাড়ি থেকে নামতেই ছোড়দাও এরকম কি একটা বলল, মানে বুঝতে পারিনি।
তোমার কথাও পারছি না। আমি শম্পাকে নিয়ে এসেছি এরকম একটা ধারণা কেন হলো তোমাদের? ছোট বৌদি এই পরিষ্কার ধারালো কথাটার উত্তরের দিক দিয়ে গেল না, কেমন ফ্যাকাশে হয়ে যাওয়া মুখে বলল, আসেনি। বকুল তেমনি স্থির গলায় বলে উঠল, আসার কথাটাই যে উঠছে কেন তা বুঝতে পারছি না। তাছাড়া তোমরা তো বিশেষ করে বারণ করে দিয়েছিলে। হঠাৎ একটা কাণ্ড ঘটল, অপ্রত্যাশিত এবং অভূতপূর্বও বটে। ছোট বৌদিকে কে কবে কেঁদে ফেলতে দেখেছে, অন্তত বকুল কখনো দেখেনি এটা নিশ্চিত। সেই হঠাৎ কেঁদে ফেলা বিকৃত গলায় বলে উঠল ছোট বৌদি, সেই বারণ করাটি এত বড় হল তোমার কাছে? বকুল স্তব্ধ হয়ে গেল। বকুলের নিজেকে হঠাৎ ভারী ছোট মনে হল। বকুল বরাবর যাকে অস্বীকার করার উপায় নেই মনে মনে প্রায় অবজ্ঞাই করে এসেছে, সে যেন সহসা বকুলের থেকে অনেকটা উঁচু আসনে উঠে গেল। বকুলের ইচ্ছে হল ছোট বৌদির খুব কাছে সরে যায়, ওর গায়ে একটু হাত ঠেকায়, মমতার গলায় বলে, ওটা আমি মনের দুঃখে বলেছিলাম ছোট বৌদি। ওর সঙ্গে দেখা হলে হয়তো না নিয়ে এসে ছাড়তাম না, কিন্তু দেখাই হয়নি। কিন্তু অনভ্যাসের বশে পারল না বকুল। ওই অন্তরঙ্গতার সুর অনেকদিন হারিয়ে ফেলেছে বকুল। অথবা ছিলই না কোনোদিন, হয়তো তাই ছিলই না কোনোদিন। ছেলেবেলা থেকেই অদ্ভুত একটা নিঃসঙ্গতার দুর্গে বাস বকুলের। সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা নেই তার, ক্ষমতা নেই কারো অন্তরঙ্গ হবার। সেই দুর্গের একটি মাত্রই দরজা আছে, সে দরজার চাবি তো অন্যের কাছে। অথচ লোকে কত সহজেই অন্তরঙ্গ হতে পারে। ওই ছোট বৌদির ব্যাপারেই দেখেছে, একদা যখন বড় বৌদির সঙ্গে মুখ দেখা দেখি নেই, সেই রকম সময় হঠাৎ ছোট বৌদির বাবা মারা যাওয়ার খবর এলো। বকুল কাঠ হয়ে ছোট বৌদির ধারে কাছে দাঁড়িয়েছিল। দেখলে বড় বৌদি কি অবলীলায় ছোট যাকে তুলে ধরে প্রায় বুকে টেনে নিয়েই পৃথিবীর নিয়ম তত্ত্ব বোঝাতে বসলেন মা বাপ চিরদিনের বস্তু নয়, যেন আর সবাই চিরদিনের। পরের দৃশ্যে দেখা গেল বড় বৌদি ছোট যাকে জোর করে তুলে শরবত খাওয়াচ্ছেন। হবিষ্যিকালে নেশার জিনিস খেতে নেই এটা মানলেও চা খেতে বিধান দিচ্ছেন, এবং ছোট জায়ের চতুর্থীর জোগাড় করে দিতে কোমরে আঁচল জড়িয়ে খাটছেন। দেখে বকুল হাঁ হয়ে গেছে। বকুলের সাধ্য নেই অমনটি করবার। কিন্তু ওই না পারাটা যে একটা বড় রকমের অক্ষমতা, এটা কোনোদিন মনে আসেনি বকুলের। আজ হঠাৎ বকুল টের পেল মস্ত একটা অক্ষমতা আছে তার। তবু বকুল যেটা পারে সেটা করল। গলাটা নরম করে আসতে বলল, বারণ করাটা বাজে কথা বৌদি, ওর সঙ্গে আমার দেখাই হয়নি। দেখাই হয়নি? ছোটদার প্রশ্নটাই করল ছোট বৌদি, তবু স্বরের পার্থক্য। ছোটদা কেমন যেন অবাক আর হতাশ গলায় উচ্চারণ করেছিল প্রশ্নটা। ছোট বৌদির গলায় অবিশ্বাসের ঝাঁঝ। সহসা কেঁদে ওঠা গলায় এই ঝাঁঝটা খুব বেমানান লাগল, এবং আরও বেচারি লাগল মানুষটাকে। বকুল আসতে বলল, সত্যি দেখা হয়নি ছোট বৌদি। আমি যাওয়া মাত্রই শেষদি বলে উঠল, তুই আজ এলি বকুল, কালকে এলেও মেয়েটার সঙ্গে দেখা হতো। এতদিন তো ছিল। প্রশ্ন না উক্তি? ঝাপসা গলায় যেটা উচ্চারণ করল শম্পার মা। এতদিন যে ছিল সেখানে সে খবর তো শম্পার মার জানা। শুধু কিছুতেই নত হব না এই নীতিতেই চুপ করেছিল। হয়তোবা নিরাপদ একটা আশ্রয় আছে জেনে নিশ্চিন্তেও ছিল, কিন্তু ভেতরে ভেতরে মনটা ভেঙে আসছিল বই কি। শান্ত বাধ্য বিনীত সন্তানের বিচ্ছেদ ব্যথা মাতৃহৃদয়কে যত কাতর করে, তার চেয়ে অনেক বেশি কাতর করে উদ্ধত অবাধ্য দুরন্ত সন্তানের বিচ্ছেদ ব্যথা। সেই অবাধ্য সন্তানের স্মৃতিমন্থনে যে দুঃসহ বোঝা জমে ওঠে, সে বোঝা তো আপন অপরাধের বোঝা। অবাধ্য সন্তানকে যে নিষ্ঠুর শাসন না করে উপায় থাকে না, কটু কথা না বলে উপায় থাকে না, দুর্ব্যবহার না করে পারা যায় না,
সেইগুলোর স্মৃতি তীক্ষ্ণধার অস্ত্রের মতো প্রতি মুহূর্তেই তো ক্ষতবিক্ষত করতে থাকে সেই হৃদয়। সমস্ত নিষ্ঠুর শাসন শতগুণ হয়ে ফিরে আসে নিজেরই কাছে। শম্পার মার এই ভেতরে ভেতরে গুঁড়ো হয়ে যাওয়া মনটা বাইরে শক্ত হয়ে থাকবার সাধনায় আরও গুঁড়ো হচ্ছিল। তাই বুঝি মনে মনে একান্তভাবে ভগবানের কাছে প্রার্থনা করছিল বকুল তাদের নিষেধ অগ্রাহ্য করে মেয়েটাকে নিয়ে আসবে। বকুলের কথা সেই লক্ষ্মী ছাড়া মেয়েটা অগ্রাহ্য করতে পারবে না। বকুলের কথায় সেই প্রত্যাশার পাত্রটি চূর্ণ হয়ে ছড়িয়ে পড়ল। শম্পার অহংকারী মা তার চিরদিনের অহংকারটাকেও তাই আর ধরে রাখতে পারল না। বকুল সেই গুঁড়ো হয়ে যাওয়া অহংকার আর গুঁড়ো হয়ে যাওয়া প্রত্যাশার পাত্রখানা দুটোই দেখতে পেল। বকুল নিঃশ্বাস ফেলে বলল, আমার ভাগ্য ছিল তো এতদিন, পরশু পর্যন্ত ছিল। কাল আমি গেলাম আর কালই শুনলাম। মুশকিল এই যে কোথায় যেতে পারে বোঝা যাচ্ছে না। তারপর বকুল আস্তে আস্তে সাবধানে পারুলের কাছে শোনা ঘটনাকে ব্যক্ত করে। ছোট বৌদির কান্নার চোখ শুকিয়ে উঠেছিল। পাথরের মতো বসে থেকে সবটা শুনে ও বলে ওঠে, এ আমাদের পাপের ফল বকুল, বুঝতে পারছি। সব জেনেও আমরা ওকে আর কোনোদিন ফিরে পাবো না বকুল। ওকে নিশ্চয়ই কোনো বদমাইশ ভুল বুঝিয়ে নিয়ে গেছে। ঠিকই হয়েছে, উচিত শাস্তি হয়েছে আমার। চিরদিন তোমার উপর একটা হিংসের আক্রোশে ওকে আমি মায়ের প্রাণটা বুঝতে দিইনি, আর ওকেও বুঝতে চেষ্টা করিনি। বকুল চমকে তাকায়। এই স্পষ্ট স্বীকারোক্তির সামনে বকুল আরেকবার মাথা নত করে। এ সত্য বকুলের অবোধ্য ছিল না, কিন্তু ওই মানুষটারও যে সে বোধ ছিল তা তো কোনোদিন বিশ্বাস করেনি। ভেবেছে নিতান্তই অবচেতনে এটা করে চলেছে ও। অথবা হয়তো সত্যিই তাই, শুধু আজকেই মেয়েটাকে সত্যি হারিয়ে ফেলে ওর বোধের দরজা খুলে গেল। আঘাতেই তো রুদ্ধ চৈতন্যকে ঘা মেরে জাগায়। বকুল ওকে সান্ত্বনা দেবার চেষ্টা করে না, নিজেও যে সে ওই হাহাকারের শরিক। বকুল শুধু নরম গলায় বলে, ছোটদার সঙ্গে পরামর্শ করে দেখি কি করা যায়। কিন্তু নির্মলদের বাড়ির কথা কি বলছিল ছোটদা? ছোট বৌদি কপালে হাত ঠেকিয়ে বলে, সেও এক কাণ্ড। 12-13 বছরের ছেলেটা কিনা বোমা বানাতে গিয়ে হাত পা উড়িয়ে হাসপাতালে গেছে। বোমা বানাতে গিয়ে? নির্মলের বংশধর না ছেলেটা, সে গিয়েছিল বোমা বানাতে? ছোট বৌদি বলে, তাই তো খবর, কুসঙ্গে পড়ে যা হয়। কোথায় কোন বস্তির মধ্যে কার কোন আড্ডা এইসব চলছিল আশেপাশের কেউ জানত না। হঠাৎ বোমা ফেটে। কোথায় ছিল ওরা? যন্ত্রের মতো উচ্চারণ করে বকুল। ওমা, এইখানেই তো আজ কতদিন আছে নির্মলবাবুর বউ। তা বছর 1.5 তো হবেই। ছেলে তো বদলির জ্বালায় সাতঘাটের জল খেয়ে বেড়ায়। বাপের চাকরিটাই পেয়েছে, কোম্পানি দিয়েছে দয়াধর্ম করে। নাতিটার পড়া হচ্ছে না বলে ঠাকমা তাকে নিয়ে এসে ওই পচা বাড়ির মধ্যেই বাস করছিল। স্কুলে ভর্তিও করে দিয়েছিল। কিন্তু মেয়ে মানুষ ঘরে বসে কেমন করে জানবে গুণধর নাতি স্কুলে যায় না, মাইনেগুলো নিয়ে পার্টির চাঁদা দেয় তার নিজের ধ্বংসের পথ পরিষ্কার করতে? কিন্তু ছোট বৌদির এইসব কথা কি আর মাথায় ঢুকেছিল বকুলের? বকুলের মাথার মধ্যে যেন একটা ইঞ্জিন চলতে শুরু করেছিল ওর সেই প্রথম কথাটার পর থেকেই। নির্মলবাবুর বউ তো অনেক দিনই এখানে রয়েছে, অথচ বকুল তার খোঁজ রাখে না। বকুল তাকে দেখতে যায়নি। মাধুরী বউ কি জানছে বকুলকে কেউ বলেনি এ কথা? কেউ খবরটা দেয়নি? না, এ কথা বিশ্বাসযোগ্য নয়। নির্মলের বউ জানছে, জেনে নিশ্চিন্ত আছে বকুল নামের সেই মেয়েটা অনামিকা দেবী হয়ে গিয়েছে। যশের, খ্যাতির আর অর্থের অহংকারে বকুলকে সে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করেছে। হয়তো একটু দার্শনিক হাসি হেসেছে নির্মলের বউ।
কিন্তু এখন কোন কাজটা করবে? অপরাধীর মুখ নিয়ে সেই দার্শনিক হাসির সামনে গিয়ে দাঁড়াতে যাবে, বলতে যাবে, বিশ্বাস করো আমি জানতাম না, আমায় কেউ বলেনি? নাকি শম্পা নামের বিদ্যুতের শিখাটুকু কোথায় হারিয়ে গেল তার খোঁজ করবে? আস্তে আস্তে উঠে গেল 3 তলায়। টেবিলে তাকিয়ে দেখল অনেকগুলো চিঠি এসে জমে রয়েছে। যত্ন করে পেপার ওয়েট চাপা দিয়ে রেখে গেছে কেউ। হঠাৎ যেন অবাক হয়ে গেল বকুল। ভাবল, আমি যে এই সংসার থেকে এই সেবা যত্ন সহৃদয়তা পাই, কিন্তু কোনোদিন তো ভেবে দেখিনি এগুলো পাচ্ছি। জন্মসূত্রের অধিকারে এগুলো প্রাপ্য বলেই ভেবেছি, অথবা কিছুই ভাবিনি। হয়তো ভেবে দেখা উচিত ছিল। হয়তো সেটা দেখলে আমার প্রকৃতিতে কিছু বদল হতো, নিজের চেহারাটা স্পষ্ট দেখতে পেতাম। উঠে দাঁড়ালো, এদিকের জানলাটা খুলে দেখল, কিন্তু জানলাটা থেকে তো শুধু পেছনের দেয়ালটাই দেখা যায় ও বাড়ির। শ্যাওলা পড়া, নোনা ধরা, বিবর্ণ। আমাদের মনগুলো ক্রমশ এইরকমই হয়ে যায়, এইরকম শ্যাওলা পড়া, নোনা ধরা, বিবর্ণ। ভাবি, সেই বিবর্ণ চেহারাটা অন্যের চোখে পড়ে না, কিন্তু সত্যি কি পড়ে না? মাধুরী বউ বলল, কি যে বলো ভাই, তুমি ইচ্ছে করে আমাকে ভুলে গেছো এই কথা ভাববো আমি? জানি তো তুমি কত ব্যস্ত মানুষ। তারপর হেসে বলল, তুমি আমাদের মেয়েদের গৌরব, কত নামডাক তোমার, কত ভক্ত তোমার, তার মধ্যে আমিও একজন। বকুল ওর নিরাভরণ একখানা হাত মুঠোয় চেপে চুপ করে বসেছিল। আস্তে তাতে একটু চাপ দিয়ে বলল, অনেকের মধ্যে একজন মাত্র এই কথাটা তোমার সম্পর্কে বলো না। মাধুরী চুপ করে তাকিয়ে রইল। বকুল তাকিয়ে দেখল ঘরটার দিকে। আশ্চর্য, বকুলের ছেলেবেলায় বকুল এই ঘরটার যা সাজসজ্জা দেখেছে এখনো অবিকল তাই রয়েছে। সেই একদিকের দেয়ালে দুদিকে দুটো থামের মতো মেহগনি পালিশের স্ট্যান্ডের উপর লম্বা একখানা আরশি দাঁড় করানো। সেই ঘরে ঢুকেই সামনের দেয়ালের উঁচুতে একটা হরিণের শিংয়ের ব্র্যাকেটের উপর পেতলের লক্ষ্মী মূর্তি, সেই সারা দেওয়াল জুড়ে ফটোর মালা, সেই আরশির স্ট্যান্ডটার মতোই মোটা মোটা বাজুদার উঁচু পালঙ্ক, তার ওধারে মাথা ভরা উঁচু আলনা, তার কোলে একটা সরু সরু পায়া ছোট্ট টেবিলে 2-4টে বই, এধারের দেয়ালে টানা লম্বা বেঞ্চের উপর সারি সারি ট্রাঙ্ক, বাক্স, হাত বাক্স। শুধু সব কিছুতেই সময়ের ধুলোয় ধূসর বিবর্ণ ছাপ। আরশির কাঁচে গোল গোল কালো দাগ, ফটোগুলি মলিন হলুদ, ট্রাঙ্ক বাক্সর ঢাকনিগুলো জীর্ণ, আর দেয়ালগুলো বালি ঝরা স্যাঁতস্যাঁতে বোবা বোবা। চোখে পড়ার মতো পরিবর্তন শুধু আলনাটার। তখন ওই আলনার গায়ে ঝোলানো থাকত চওড়া চওড়া পাড়ের হাতে কোচানো শাড়ি আর লম্বা লম্বা সেমিজ। এখন সে আলনায় ঝুলছে পাট করা ধোয়া থান আর সাদা ফর্সা সায়া ব্লাউজ। এই ঘরটা নির্মলের মার ঘর ছিল। বাড়ির মধ্যে এই ঘরটাতেই বকুলের অবারিত অধিকার ছিল। নির্মলের মা পশম বুনতেন। বকুল বসে বসে দেখত আর বলতো, বাবা, ওই সরু সরু দুটো কাঠি দিয়ে এইটুকুন এইটুকুন ঘর তুলে বড় বড় জিনিস তৈরি, দেখলে আমার মাথা ঝিমঝিম করে, তা শিখব কি? নির্মলের মা হাসতেন, বলতেন, শিখলে দেখবি নেশা লেগে যাবে। তাহলে বাবা শিখেই কাজ নেই আমার। নির্মলের মা বলতেন, না শিখলে বিয়ে হবে না। মিষ্টি হাসি, মিষ্টি কথা, মিষ্টি মানুষ। বড় জায়ের ভয়ে সদা সন্ত্রস্ত। সুবিধে পেলেই এই ঘরটির মধ্যেই যেন আত্মগোপন করে থাকতেন। মাধুরী বউ কি 3 তলার এই ঘরটা নিজের জন্য বেছে নিয়েছে পৃথিবী থেকে আত্মগোপন করে থাকবার জন্যে? কিন্তু আজকের পৃথিবী কি কাউকে নিজের মধ্যে নিমগ্ন থাকতে দেয়? লুকিয়ে থাকা নিজস্ব কোটর যদি কোথাও থাকে, তার উপর আঘাত হেনে হেনে পেড়ে না ফেলে ছাড়ে?
বকুল যেন অবাক হয়ে ঘরটার পুরনো চেহারাটা দেখছিল। বকুলদের বাড়িতে ঘর, দালান, জানলা, দরজাগুলো ছাড়া আর কোথাও কিছু আছে যাতে বকুলের মার হাতের স্পর্শ আছে? আস্তে বলল, ঘরটার কোনোখানে কিছু বদলাওনি, নড়াওনি? অবিকল রয়েছে সব, কি আশ্চর্য। মাধুরী বিষণ্ণ একটু হেসে বলল, জিনিসপত্র নাড়িয়ে আর কি নতুনত্ব আনবো ভাই, জীবনটাই যখন অনড় হয়ে বসে আছে। বকুল ঘাড় নিচু করে বসেছিল। বকুল এবার সোজা হয়ে বসে বলল, অনড় হয়ে থাকতে পারছ কই? জীবনের মূল শেকড় ধরে তো নাড়া দিচ্ছে আজকের যুগ। তা দিচ্ছে বটে, মাধুরী বলল। শুনেছ তাহলে? শুনলাম ছোটদার মুখে। শুনে বিশ্বাস করতে দেরি লাগলো। ছেলেটার বয়স হিসেব করতে গিয়ে সবকিছু গুলিয়ে যাচ্ছিল। তোমার কি আমারই গুলিয়ে যাচ্ছে? মনে হচ্ছে সত্যি কি ওর 13 বছর বয়স? বকুল একটু চুপ করে থেকে বলল, এখন আছে কেমন? ডাক্তার তো বলছে সারতে সময় লাগবে। আর চিরকালের মতোই অকর্মণ্য হয়ে গেল। ডান হাত তো উড়েই গেছে। গলাটা বুঝে গেল বলেই বোধ করি চুপ করে গেল মাধুরী। কোনো কথা খুঁজে না পেয়ে বোধ করি বকুল বলল, দেখতে যাও? মাধুরী জানলার বাইরে চোখ ফেলেছিল। বলল, একদিনই দেখতে যেতে দিয়েছিল। পুলিশের হেফাজতে তো, ওর মা বাপও তাই। একদিনের জন্য এসেই চলে গেল। বলল দেখতেই যখন দেবে না। আর কেমন একটু হেসে থেমে বলল মাধুরী, আর বলল, সেরে উঠে যাবজ্জীবন জেল খাটুক, এই আমাদের প্রার্থনা। বকুল মাধুরীর মুখের দিকে চেয়ে দেখল। কেউ যদি এখন মাধুরীকে দেখিয়ে বলে, একদা এই স্বর্ণ গৌরাঙ্গী সুন্দরী ছিল, এর হাসি দেখলে মনে হতো মাধুরী নাম সার্থক, তাহলে লোকে হেসে উঠবে। অত ফর্সা রং যে এত কালো হয়ে যেতে পারে চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। পুড়ে যাওয়ার মতো সেই জ্বলে যাওয়া রঙের মুখের দিকে তাকিয়েই থাকে বকুল। মাধুরীর সামনের চুলে কালোর চেয়ে সাদার ভাগ বেশি। মাধুরীর শীর্ণ গালে পেশির রেখা। অথচ বকুল প্রায় ঠিকঠাকই আছে। বকুলের নিজের মেজদি বলে গেছে, থাকবে না কেন বাবা? শ্বশুরবাড়ির গঞ্জনা খেতে হয়নি, সংসার জ্বালা পোহাতে হয়নি, আমাদের মতো 2 বছর অন্তর আতুর ঘরে ঢুকতে হয়নি। যেমন ঝিউড়ি মেয়ে ছিল তেমনি রয়ে গেছে। নইলে বকুলই মার পেটের মধ্যে নিরেশ ছিল। তার মানে বকুলের মার পেটের সরেশ চেহারার সন্তানরা ওই সব জ্বালায় বদলে গেছে। কিন্তু মাধুরী বউয়ের তো ওইসব কিছু না। মাধুরী বউ বরের সঙ্গে বাসায় বাসায় ঘুরেছে, শ্বশুরবাড়ির গঞ্জনা কাকে বলে জানেনি। মাধুরী সেই কোন অতীতকালে 2 বার আতুর ঘরে গিয়েছিল, আর যায়নি। তবে যখন মাঝে মাঝে ছুটি ছাটায় নির্মল আসত, তখন মাধুরী দেখতে কেমন ছিল মনে আনতে চেষ্টা করে বকুল। কিন্তু তখন কি মাধুরীর দিকে চোখ থাকত বকুলের? তবু ভেবে মনে আনল, সেই স্বর্ণচাপা রংটাই মনে পড়ল। অথচ এখন রং জ্বলা মাধুরীকে বকুলের থেকে ময়লা লাগছে। বকুল মনে মনে বলল, আমি তোমার কাছে মাথা হেঁট করছি। তোমার ভালোবাসায় সর্বস্ব সমর্পণ ছিল। বকুল ওই ক্ষুব্ধ হাসির ছাপ লাগা মলিন মুখটার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, মাও বলল এই কথা? মাই বেশি করে বলল, তার সঙ্গে অবশ্য আমাকে অনেক কিছু বলল। মাধুরী শীর্ণ মুখে আরেকবার তেমনি হেসে বলল, বলতেই পারে, বিশ্বাস করে আমার কাছে ছেলে রেখে দিয়েছিল। আর একটু চুপ করে থেকে বলল, ভগবানের সহস্র নামের মধ্যে দর্পহারী নামটাই প্রধান নাম, বুঝলে বকুল? মনে মনে দর্প ছিল বই কি। দর্প করি তো ভেবেছিলাম ঘুষখোর বাবা আর লোভী মার কাছে থেকে ছেলেটা খারাপ হয়ে যাবে, আমার কাছে নিয়ে গিয়ে রাখি ওদের আওতামুক্ত করে। ধারণা ছিল না জগৎ সংসারে আরো কত আওতা আছে।
কিন্তু শেষের কথাগুলো কি চমকে ওঠা বকুলের কানে ঢুকেছিল? ঘুষখোর বাবা, এই শব্দটুকুই যেন বকুলের অনুভূতিটাকে ঝাপসা করে দিয়েছিল। ঘুষখোর? নির্মলের ছেলে ঘুষখোর? বকুল একটু পরে বলে, তোমার ছোট ছেলে? ছোট? সে তো অনেকদিনই নিজেকে সকলের আওতামুক্ত করে স্বাধীনতার সুখের স্বাদ নিচ্ছে। ময়ূরভঞ্জে চাকরি করে, সেখানেই বিয়ে টিয়ে করেছে, আসে না। মাধুরী বউয়ের ছেলেরা এমন উল্টোপাল্টা হলো কেন? মনে মনে প্রশ্ন করেছিল বকুল। তবু মাধুরী উত্তরটা দিল, বলল, আমাদেরই অক্ষমতা, ছেলেদের ঠিকমতো বুঝতে পারিনি। লেখাপড়া শেখানোটাই মানুষ করার একমাত্র উপায় বলে ভেবেছি। সেই ভাবনাটা যে ঠিক হয়নি সে কথা যখন বুঝতে পারলাম তখন আর চারা নেই। তোমার নির্মলতা মানুষটা ছিলেন বড় বেশি ভালো মানুষ, আর আমি। মাধুরী আবার একটু ক্ষুব্ধ ব্যঙ্গ মাখানো হাসি হাসল। আমি একেবারে স্রেফ হিন্দু নারী, পতি ছাড়া অন্য চিন্তা নেই, অতএব চোখ কান বন্ধ করে শুধু চুপ করে গেল। বকুল কিন্তু ওই জীবনে বিধ্বস্ত মুখটার মধ্য থেকেও একটা আশ্চর্য উজ্জ্বল আলোর আভাস দেখতে পেল। বকুলের মনে হল বিধ্বস্ত কিন্তু ব্যর্থ নয়। মাধুরী তারপর বলল, কিন্তু ওসব তো সাধারণ ঘটনা, জানা জগতের কথা। এই 13 বছরের ছেলেটাই আমায় তাজ্জব করে দিয়েছে। বড় বড় কথা বলতে ইদানি। জেঠিমার ওই ভাইপোরা যে আছেন সারা বাড়িটা জুড়ে, তাদেরই কার একজনের ছেলের সঙ্গে খুব মেলামেশা ছিল। দুজনে খুব কথাবার্তা বলতো, কানে আসত। ছেলে মানুষের মুখে পাকা কথা শুনে হাসি পেত। বলতো, এই বুর্জোয়া সমাজের মৃত্যুদিন আসছে, ওরা নিজেরাই নিজেদের কবর রচনা করেছে, নিজেদের চিতা বানিয়েছে। বলতো, বিপ্লব আসছে, তাকে রোকবার ক্ষমতা অতি বড় শাসকেরও নেই। আরও কত কি বলতো ভাই, দুজনে ওদের দালানে বসে। চোখে ঠুলি বেঁধে বসে থাকলেই কড়া রোদকে অস্বীকার করা যায় না। রোদ তার নিজের কাজ করে, চামড়া পোড়ায়। জেঠিমার ভাইপোর ছেলেটা তো কত বড়, তবু বুবুন যেন তার সমান সমান এইভাবে আড্ডা দিত। আমি ভাবতাম বুবুন ওই শোনা কথাগুলো আওড়াচ্ছে, হাসি পেত। বলতাম, বুবুন, বুর্জোয়া বানান জানিস? বলতাম, বুবুন, দেশে বিপ্লবের রক্তগঙ্গা বওয়াবার ভারটা তাহলে তোরাই নিয়েছিস, তুই আর তোরই পল্টুদা? ওই ঠাট্টায় লজ্জা পেত না, কেমন একরকম অবজ্ঞার দৃষ্টিতে তাকাত। ক্রমে ক্রমে সেই চোখে ফুটে উঠতে দেখলাম অবজ্ঞা, ঘৃণা, বিদ্বেষ আর নিষ্ঠুরতা। তবু তখনও তার গুরুত্ব বুঝতে পারিনি ভাই। বরং মাঝে মাঝেই বলেছি, তোর ওই পল্টুদার সঙ্গে মেশাটা কমা দেখি, ও তোর বয়সী নাকি? যত সব রাজ্যের পাকা কথা তোর মাথায় ভরছে। ক্রমশ দেখলাম ওদের সেই আড্ডা আলোচনাটা কমে গেল। পল্টুকে তো বাড়িতে দেখতেই পাওয়া যায় না। বুবুনও যথাসময়ে খেয়ে স্কুলে যায়। স্কুল থেকে ফিরতে অবশ্য দেরি হতো। বিস্তর রাগ করলে বলতো কাজ ছিল। যদি রেগে বলতাম, তুই এতটুকু ছেলে, তোর আবার কাজ কি? অবজ্ঞার দৃষ্টি হেনে বলতো, বোঝবার ক্ষমতা নেই, জানো তো শুধু সুশীল সুবোধ বালকদের খাইয়ে খাইয়ে মোটা করতে। তবু তোমায় বলবো কি বকুল, ধারণা করতে পারিনি বুবুন স্কুলে যায় না। স্কুলের মাইনেটা নিয়ে পার্টিকে চাঁদা দেয়, বোমা তৈরিতে যোগ দেয়। বরং ভেবেছিলাম পল্টুর প্রভাবমুক্ত হয়েছে বোধহয়। কে ভেবেছে পল্টু ওকে গ্রাস করেছে? থামল মাধুরী। নিরাভরণ হাতটা তুলে কপালে উড়ে আসা একটা মাছি তাড়াল। তারপর আস্তে বলল, শুধু আমার বুবুনই নয় বকুল, দেশ জুড়ে হাজার হাজার বুবুন এইভাবে প্রতিনিয়ত গ্রাসিত হচ্ছে। কিন্তু এর মূলে হয়তো আরও গভীর কারণ আছে। আজকের ছেলেমেয়েদের সবচেয়ে বড় যন্ত্রণা, তারা শ্রদ্ধা করবার মতো লোক পাচ্ছে না। ওদের মনের নাগাল পায় এমন মা বাপ পাচ্ছে না। ওদের ভালোবাসার বন্ধনে বাঁধতে পারে এমন ভালোবাসার দেখা পাচ্ছে না।
আমরা আমাদের নিজের মনের মতো করে ভালোবাসতে জানি, ওদের মনের মতো করে নয়। হয়তো আগের যুগ ওতেই সন্তুষ্ট থাকত, এ যুগের মন মেজাজ দৃষ্টিভঙ্গি আলাদা। কারণ যে কারণেই হোক, এদের চোখ কান বড় অল্প বয়সেই খুলে গেছে। এরা তাই লোভকে লোভ বলে বুঝতে শিখেছে, দুর্নীতিকে দুর্নীতি বলে চিনতে শিখেছে। তাই এদের সবচেয়ে নিকটজনের উপরই সবচেয়ে ঘৃণা। তুমি তো খুব ভাবো, আসতে বলে বকুল। মাধুরী বোধ করি এতক্ষণ একটা আবেগ ভরেই এতগুলো কথা বলে চলেছিল। হঠাৎ লজ্জা পায়। লজ্জার হাসি হেসেই বলে, এতকাল এসব ভাবেনি বকুল। যেদিন বুবুনের বোমা বানানোর খবর পেলাম চিরদিনের মতো অকর্মণ্য হয়ে যাওয়ার, তখন থেকে ভাবতে শিখেছি। ভাবতে ভাবতেই যেন চোখ খুলে যাচ্ছে আস্তে আস্তে। বুঝতে পারছি ওদের মধ্যেকার ভালোবাসতে না পারার ভার, শ্রদ্ধা করতে না পারার ভার, চোখ খুলে যাওয়া মনের জ্বালার ভার ওদের মধ্যে সবকিছু ধ্বংস করবার আগুন জ্বালিয়েছে। নইলে অতটুকু একটা ছেলের মধ্যে এত ঘৃণা, এত অবজ্ঞা আসে কোত্থেকে? যেদিন দেখতে গিয়েছিলাম বলল কি জানো? কি দেখতে এলে? যেমন কর্ম তেমন ফল। ভাবো, তবু জেনে রাখো যে হাতটা আস্ত আছে সেই হাতটা দিয়েই আবার ওই কাজই করব, দেখো। সেই অবধি ভেবেই চলেছি, আর ভাবছি আমাদের বুদ্ধিহীনতা, আমাদের অন্ধতা আর আমাদের আপাত জীবনের প্রতি লোভই আমাদের এই ভাঙনের পথে ঠেলে নিয়ে যাচ্ছে। মাধুরী বউ আবার একটু লজ্জার হাসি হাসল, বলল, এই দেখো, থামবো ভেবেও আবার বড় বড় কথা বলে চলেছি। আসল কথা, এমন একটি বড়সড় লেখিকাকে দেখেই জিভ খুলে গেছে। সত্যি ভাই, কথা বলতে পাওয়াও যে একটা বড় পাওয়া, সেটা যত দিন যাচ্ছে তত টের পাচ্ছি। তোমার সঙ্গে কথা কয়ে অনেকদিন পরে যেন বাঁচলাম। বকুলের বারবার ইচ্ছে হচ্ছিল একবার জিজ্ঞেস করে, কি হয়েছিল নির্মলদার? কিন্তু কিছুতেই ওই নামটা উচ্চারণ করতে পারল না। যেন ওই উচ্চারণের সঙ্গে সঙ্গে একটা পবিত্র বস্তুর সূচিতা নষ্ট হয়ে যাবে, যেন একটা গভীর গম্ভীর সঙ্গীত হালকা হয়ে যাবে। মাধুরী বলল, এতক্ষণ শুধু নিজের কথাই সাতকাহন করলাম, তোমার কথা একটু বলো শুনি। আমার আবার কথা কি? বকুল ঈষৎ হেসে বলে, আমার তো আর ছেলে বউ নাতি নাতনি নেই যে তাদের নিয়ে কিছু কথা জমে আছে। তোমার তো শত শত ছেলে মেয়ে, তাদের সুখ দুঃখ ভাঙা গড়ার সংসারটা নিয়ে তুমি তো সদা ব্যস্ত বাবা। তা বটে। এত অদ্ভুত ভালো লেখো কি করে বলো তো? মাধুরী হাসে। আমি ভেবেই পাই না কি করে এমন করে ঠিক মনের কথাটি বুঝতে পারো। তোমার লেখার এমন গুণ যেন প্রত্যেকটি মানুষের জীবনের সঙ্গে চিন্তার সঙ্গে মিলে যায়। লেখা পড়লে মনে হয় যেন আমার কথা ভেবে লিখেছ। এত প্লটই যে কোথায় পাও বাবা, ভেবে অবাক লাগে। এ কথার আর উত্তর কি? চুপ করে থাকে বকুল। কেমন করে বোঝাবে লেখার মধ্যে প্লটটাই সর্বাপেক্ষা গৌণ, ওটার মধ্যে আশ্চর্যের কিছু নেই। তবু কেউ যখন বলে ভালো লাগে, তখনই একটা চরিতার্থতার স্বাদ না এসে পারে না। অনেক শুনেছে বকুল এ কথা, সবসময়ই শোনে, তবু নতুন করে একটা সার্থকতার সুখ পেল। আসতে বলল, পড়ো টড়ো? ও বাবা, পড়ব না? ওই নিয়েই তো বেঁচে আছি। মাঝে মাঝে তাই মনে হয় যদি বই জিনিসটা না থাকতো, কি উপায়ে দিনগুলো কাটাতাম। এই সামান্য কথাটুকুর মধ্য দিয়েই একটা শূন্য হৃদয়ের দুঃসহতা ধরা পড়ল। নিজের উপর ধিক্কার এলো বকুলের এত কাছাকাছি থেকে এইভাবে দুঃসহ শূন্যতার বোঝা নিয়ে পড়ে আছে মাধুরী, অথচ বকুল কোনোদিন তার সন্ধান নেয়নি। বকুল ভালোবেসে নিজের দুখানা বই নিয়ে এসে বলেনি, মাধুরী বউ, তুমি গল্পের বই ভালোবাসো? তবু বর্তমানের সমস্যাটা ওই শূন্যতার থেকে অনেক বাস্তব। বুবনের ব্যাপারে কি ভাবছে মাধুরী সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছিল বকুল।
বাড়ি থেকে ওদের ঝি এলো ডাকতে। পিসিমা, আপনাকে একজন মেয়ে এসে খুঁজছে। বকুল বিরক্ত গলায় বলে, আশ্চর্য, একটু এসেছি এর মধ্যেই। কি নাম, কোত্থেকে এসেছে? ঝি সুবাসিনী বলল, কি জানি বাবা, কি যেন বলল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ ৫ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।